আওয়ামী লীগের রাজনীতি ক্রমশ জটিল থেকে জটিলতর হয়ে পড়েছে। নানা রকম দেশি এবং বিদেশি চাপ একেবারে যুগপৎভাবে আওয়ামী লীগের মাথার উপর বোঝা হয়ে দেখা দিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরপর দুবার দিল্লি সফরে গেলেন। একবার গেলেন নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রী হিসেবে যে শপথ সে অনুষ্ঠানে, আর দ্বিতীয়বার গেলেন পূর্ব নির্ধারিত যে বৈঠকটি ছিল সেই বৈঠকে অংশগ্রহণ করার জন্য। সেখান থেকে তিনি ফিরে এসেছেন এবং আজকে আমি যে ভিডিওটি করছি, অর্থাৎ মঙ্গলবার দিন দুপুর সময়, আজকের দিন বিকেলবেলা প্রধানমন্ত্রী গতানুগতিক সংবাদ সম্মেলন করবেন। তার সেই গণভবনের যে ঐতিহাসিক সংবাদ সম্মেলন, সেখানে সাংবাদিকরা কি বলবেন আর প্রধানমন্ত্রী কি বলবেন, তারা খানাপিনা সেখানে কিভাবে করবেন, এসব নিয়ে আরো অনেকের আগ্রহ থাকতে পারে, কিন্তু আমার আসলে ওইসব বিষয় নিয়ে জানার, বোঝার, দেখার কোনো আগ্রহ নেই। কাজেই ওই প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে একটা ভিডিও বানাবো, এটা প্রয়োজন নেই। বাস্তবতা হলো তিনি সেখান থেকে কিছু সমঝোতা স্মারক স্বাক্ষর করে এসেছেন যে ভবিষ্যতে এই কাজগুলো করা যেতে পারে। আর যে বিষয়গুলো নিয়ে কথাবার্তা হচ্ছে সেটি স্পর্শকাতর কতগুলো বিষয়। তার মধ্যে এক নম্বর হলো ভারত বাংলাদেশের মধ্য দিয়ে রেল লাইন চালু করতে চায়। ভারতীয় ট্রেন, ইন্ডিয়ান রেলওয়ে, এটি বাংলাদেশের ভিতর দিয়ে সোজা ভারতের অন্য প্রদেশে চলে যাবে। তো এই বিষয় নিয়ে কথাবার্তা হচ্ছে। বাংলাদেশ এই অনুমতি দেবে কি দেবে না, করবে কি করবে না, সমঝোতা স্মারক কিভাবে স্বাক্ষর হয়েছে এবং সেটা চুক্তি কিভাবে বাস্তবায়িত হবে, এসব বিষয় নিয়ে হাজার রকম প্রশ্ন বিভিন্ন জায়গাতে উত্থাপিত হচ্ছে। এবং আমাদের দেশে আওয়ামী বিরোধী যারা শক্তি রয়েছেন তারা এটা নিয়ে যা মুখে আসে তাই বলে যাচ্ছেন, এবং ভারতের যে বিরোধী পক্ষ আন্তর্জাতিক অঙ্গনে রয়েছেন তারাও এই যে বাংলাদেশের ভিতর দিয়ে ভারতের যে রেলপথ চালু, এটি মেনে নিতে পারছে না। এরপর বাংলাদেশের দুটো সামুদ্রিক বন্দর, সেটি হলো কক্সবাজারের না, ঠিক এই আমাদের যে চট্টগ্রাম বন্দর এবং মংলা বন্দর, এই দুটোকে ব্যবহার করার ব্যাপারে সমঝোতা। আরো অনেক কিছু, মানে বাংলাদেশের যা কিছু আছে সবই ভারতকে দেওয়ার ব্যাপারে এখানের অনেক লোকের মধ্যে কোনো কৃপণতা লক্ষ্য করা যায় না। আর ভারত থেকে পাওয়ার ব্যাপারে, সেটা অর্থ হোক কিংবা আমাদের যে অভিন্ন নদীগুলো রয়েছে, 54টি নদী, সেই নদীর যে পানির হিস্যা, এগুলো থেকে শুরু করে সীমান্তে হত্যা এবং আমাদের সঙ্গে যে ব্যবসা বাণিজ্যের যে সমতা, এটি কোনো অবস্থাতে আমরা ভারতের কাছ থেকে আদায় করতে পারছি না। তারা যখন তাদের দেশে গরু খুব বেশি হয়ে যায়, লক্ষ লক্ষ গরু তারা এই চোরা পথে বাংলাদেশে পাচার করে দেয়। আবার যখন তাদের আন্তর্জাতিক অঙ্গনে মাংসের বাজার খুব প্রবল হয়ে পড়ে, তখন বাংলাদেশে তারা গরু রপ্তানি বন্ধ করে দেয় এবং তখন এই গরু ব্যবসার সাথে যারা জড়িত তাদেরকে সরাসরি পাখির মতো গুলি করে দিয়ে চেপড়া মারে। দুই নম্বর হলো যে সীমান্তে ছোটখাটো বিষয়গুলি তারা খুব রুক্ষতা দেখায়, দৃঢ়তা দেখায়, এবং আমরা যে একটি প্রতিবেশী রাষ্ট্র, এটি তারা কোনো অবস্থাতেই সম্মান সহকারে, মর্যাদা সহকারে তারা গণ্য করে না। এই জন্য আওয়ামী লীগের যে অংশটি, আওয়ামী লীগের সবাই ভারতের পক্ষে নন, যে অংশটি ভারতের তাবেদার হিসেবে, ভারত বন্ধু হিসেবে, ভারতকে বড় ভাই হিসেবে, ভারতের ছোট ভাই হিসেবে ইত্যাদি শব্দগুলো ব্যবহার করে নানা রকম সমীকরণ করার চেষ্টা করেন, তারা মূলত দলের ভিতর এবং বাইরে নানাজন দ্বারা নানাভাবে নিন্দিত হতে থাকেন। এখন আমাদের বাংলাদেশের যে প্রধানতম সমস্যা সেটি হলো টাকার সমস্যা, এবং সেই টাকার সমস্যাটা খুব শর্ত দিয়ে হবে না। প্রকল্পের ভিত্তিতে বিশ্বব্যাংক, IMF বা জাইকা, ADB, IDB, এখান থেকে যেভাবে আমরা ঋণ পাই, এই ঋণ দিয়ে হবে না। বাজেটকে সাপোর্ট দেওয়ার জন্য শর্তহীন টাকা দেওয়া নেওয়া করা দরকার সরকারের সঙ্গে, যারা নিঃস্বার্থভাবে সরকারকে বাজেটারি সাপোর্টে টাকা দেবে এবং সরকার ইচ্ছা মতো এই টাকা খরচ করতে পারবে। এবং এই কাজটি এই মুহূর্তে একমাত্র চীন ছাড়া অন্য কোনো দেশ এই বাজেটারি সাপোর্ট দিতে পারবে না। বিশ্বব্যাংক অবশ্য অল্প পরিমাণ টাকা দিয়েছে, কমিটমেন্ট করেছে মানে $1 বিলিয়ন কম, অর্থাৎ 90 কোটি ডলার। তো সেই 90 কোটি ডলারে আমাদের আসলে কিছুই হবে না। 90 কোটি ডলারে আমাদের আসলে কত টাকা আসে? 9,000 কোটি টাকা। তো যেখানে আমাদের 7 লক্ষ কোটি বা 8 লক্ষ কোটি টাকার বাজেটের একটা বিরাট অংশ ঘাটতি থেকে যাবে এবং এর সিংহভাগ যেখানে সরকারি কর্মকর্তাদের বেতন দিতে চলে যাবে, সেখানে রাজস্ব আয় থেকে শুরু করে কোনো জায়গাতেই লক্ষ্যমাত্রাতে দূরের কথা, তার ধারে কাছে যাওয়ার কোনো সম্ভাবনা নেই চলতি অর্থ বছরে। সেখানে কম করে হলেও এই অর্থ বছরে আমাদের বাজেটারি সাপোর্টের জন্য মিনিমাম $20 বিলিয়ন দরকার। আর সেই $20 বিলিয়ন বিভিন্ন মাধ্যম থেকে
আনার জন্য সবচেয়ে বড় ক্ষেত্রটি হলো চীন। তো চীনের কাছে যখন আপনি টাকা চাইবেন, যেটা প্রধানমন্ত্রী জুলাই মাসে চীনে যাওয়ার যে পরিকল্পনা করছেন, সেখানে এক গাদা বোঝা, এক গাদা শর্ত তারপর চাপিয়ে দেওয়া হবে, এবং সেই শর্তগুলোর সঙ্গে ভারতের যে শর্ত এটা কন্ট্রাডিক্ট করছে। তৃতীয়ত, আমাদের প্রতিবেশী রাষ্ট্র মায়ানমারের সঙ্গে আমাদের যে সম্পর্ক, অভিনকুল সম্পর্ক এবং জটিল সম্পর্ক, এটির কোনো সমাধান আপাতত নেই। ক্রমশ এই সমস্যা বেড়ে যাচ্ছে। চীন এখানে খেলছে, আরাকান আর্মি খেলছে, মায়ানমারের সামরিক জান্তা সরকার খেলছে, ভারত খেলছে। এই চতুর্মুখী খেলাধুলার সঙ্গে তাল মিলিয়ে খেলা করার জন্য যে মেধা, যোগ্যতা, অভিজ্ঞতা দরকার, সময় দরকার, অর্থ দরকার, মিলিটারি পাওয়ার দরকার, এই পুরো জিনিসগুলো মূলত একটা গণতান্ত্রিক সরকার করতে পারে। বাংলাদেশে সেটা আছে, সবই আছে, কিন্তু একটা গণতান্ত্রিক সরকার যদি থাকতো, এই মায়ানমারের সমস্যাটা এটি সামরিক কায়দায় এটা সমাধান করতে বাংলাদেশ সেনাবাহিনীর হাইয়েস্ট 24 ঘন্টা সময় লাগতো, এর বেশি না। কিন্তু এই বিষয়টিকে ম্যাটেরিয়ালাইজ করার জন্য যে জনগণের সমর্থন দরকার, এটি আওয়ামী লীগের এখন নেই। ফলে তারা শ্যাম রাখি না কুল রাখি, চীন না ভারত, আরাকান আর্মি না সামরিক জান্তা, এই সমস্ত করতে 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 রোহিঙ্গা সমস্যাটা আমাদের দেশে এমন অবস্থা তৈরি করেছে, যার ফলে প্রধানমন্ত্রী বলতে বাধ্য হচ্ছেন যে আমাদের দেশে একটি খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য পশ্চিমারা চেষ্টা চালাচ্ছে। এবং ওনারই কথায় পশ্চিমা দুনিয়া রীতিমতো আগুন ছড়িয়ে পড়েছে, এবং তারা আওয়ামী লীগের প্রতি আরো বিরক্ত হয়ে পড়েছে, ত্যক্ত এবং বিরক্ত। তো এই সকল সমস্যা নিয়ে যত বেশি জনগণ আলাপ আলোচনা করবে, তত বেশি জনগণের বাড়বে, এবং তত বেশি সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে মনোবল, এটা ভেঙে যাবে। এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের মনোবল যদি ভেঙে যায়, আওয়ামী লীগ সরকার কোনো অবস্থাতেই টিকতে পারবে না। এই জন্য তাকে প্রতিটি মুহূর্তে জমিয়ে রাখতে হয়, বিভিন্ন কাণ্ড দ্বারা, কারখানা দ্বারা, বিভিন্ন নাটক দ্বারা, সিনেমা দ্বারা, নানাভাবে। তো আমাদের জাতীয় জীবনে সব যে সরকার করছে বা কোনো কিছু করছে এটা আমি বলতে পারবো না, কিন্তু এমন কতগুলো ঘটনা গত কয়েক মাসে ঘটছে যে অন্তত পক্ষে 7-8 দিন 10 দিন মানুষ এগুলো নিয়ে ব্যস্ত থাকে। প্রথমে বেনজির নিয়ে সবাই ব্যস্ত হলো, এখন বেনজির একটু কমেছে, লোকজন বুঝে গেছে যে বেনজির কে আসলে ধরার কোনো ইচ্ছা কখনই কারো ছিল না। বেনজির যদি স্বেচ্ছায় দয়া করে ধরা না দেন, দুদিকে না আসেন, তাহলে তার একটা প্রশ্ন স্পর্শ করার মতো অবস্থানে তিনি এখন আর নেই। এবং বিভিন্ন মাধ্যম থেকে যে সকল তথ্যপত্র ছড়িয়ে পড়েছে, তা হলো বেনজিরের সঙ্গে অনেক মানুষের লেনা রয়েছে, দেনা রয়েছে, সম্পর্ক রয়েছে, এবং তিনি একা খাননি, ভাগে যুগে খেয়েছেন, এবং তিনি নাকি হুমকি দিয়েছেন যে সব বলে দেবেন, আমাকে ঘাটাঘাটি করলে আমি সব বলে দেবো। এখন এই সব আমরা কিছুই জানি না, কিন্তু সামাজিক মাধ্যমে যে প্রোপাগান্ডাগুলো চলছে, এগুলোকে যে আপনি খুব অস্বীকার করবেন তা কিন্তু আপনি বলতে পারছেন না। দিস ইজ ওয়ান। বেনজির কাণ্ড শেষ হতে না হতেই একজন সংসদ সদস্য, আনার নাম, তার একটা নির্মম হত্যাকাণ্ডের কথা প্রচার করা হচ্ছে। বডি পাওয়া যাচ্ছে না, এই মাংসপিণ্ড পাওয়া যাচ্ছে, মাংসের কিমা পাওয়া যাচ্ছে, বাথরুমের ফ্ল্যাশের মধ্যে পাওয়া যাচ্ছে। তারপরে সেখানে কোন নারী গিয়েছে, নারী কাণ্ড থেকে শুরু করে হাজারো রকমের রমরমা চটকদার কাহিনী সামনে চলে আসছে। মানুষ কয়েকদিন এটা নিয়ে একটু সপ্তাহখানিক আলোচনা করেছে। এখন আর আনারকে নিয়ে কোনো ভিডিও করলে বা কোনো পত্রিকায় রিপোর্ট ছাপা হলে বা কোনো কিছু হলে মানুষ আর শুনতে চাচ্ছে না। তা আনারের পরে হঠাৎ করে চলে আসলো আসাদ মিয়ার কথা। আসাদ মিয়া মানে তিনি মেট্রোপলিটন পুলিশ কমিশনার ছিলেন, তার দুর্নীতি নিয়ে বিভিন্ন রকম তথ্যপত্র আসছে, এবং এটা নিয়েও 4-5 দিন খুব করে চললো। এরপর আবার ছাগল কাণ্ড চলে এলো, গরু কাণ্ড চলে এলো। এরপর এখন সারা বাংলাদেশে চলছে রাসেল ভাইপার কাণ্ড। চন্দ্রবোড়া নামক একটা সাপ, সেই সাপ বাংলাদেশে আসছে, ধেয়ে আসছে চারিদিক থেকে, এবং মানুষকে সর্বনাশ করে ফেলবে, এটা নিয়ে সারা বাংলাদেশে হইচই চলছে। এরই মধ্যে পুলিশের কয়েকজন কর্মকর্তা যারা এখন পাওয়ারে আছে, এর মধ্যে একজন ডিআইজি, অতিরিক্ত কয়েকজন ডিআইজি, তাদের দুর্নীতি, বাড়ি গাড়ি, গরুর ব্যবসা, গরুর হাট ইত্যাদি নিয়ে নানা রকম তথ্যপত্র আসছে। এবং পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন বনাম সাংবাদিক সমাজ বা গণমাধ্যম সমাজ, এদের মধ্যে একটা নিদারুণ কন্ট্রাডিকশন তৈরি হয়েছে। তো এই সকল উত্তেজনার মধ্যে, আলাপ আলোচনার মধ্যে সত্যিকার অর্থে একটা বাজেট পাস হয়ে গেল। বাজেটের লোকফলগুলো কি, টাকা কিভাবে চলবে, টাকা কিভাবে গেল, শেয়ার মার্কেট থেকে এই কয়দিনে কত হাজার কোটি টাকা লুটপাট হয়ে গেল, শেয়ার মার্কেটের দুর্দশা, এবং এটা যে আর জীবনে দাঁড়াতে পারবে না, এই বিষয়গুলো নিয়ে যে চুলচেরা বিচার বিশ্লেষণ করা হতো স্বাভাবিক অবস্থায় থাকলে, সেইগুলো করা হচ্ছে না। না করার ফলে কি হচ্ছে, অনেকেই আমাদের সমাজে যারা প্রভাবশালী ক্ষমতায় থাকতে চান, তারা শ্বাস প্রশ্বাস নেওয়ার একটা সুযোগ পাচ্ছেন, কিন্তু এটা খুব সাময়িক। এই সমস্ত যে ঘটনাগুলো ঘটছে, এটা দিয়ে মূলত মূল সমস্যা কখনো সমাধান করা যাবে না। আপাতত কুইনাইন খাইয়ে এটির হয়তো নিষ্পত্তি করা যাবে কিছুদিনের জন্য, কিন্তু এই সমস্যাগুলো
সোভিয়েত জমানার সেই সমস্যার মতো বড় আকারে দেখা দেবে। তো কাজেই যে কোনো বৈদেশিক বিষয়ে, অভ্যন্তরীণ বিষয়ে কিংবা অর্থনৈতিক বিষয়ে সরকার যত বেশি খোলামেলা হবে, যত বেশি গণতান্ত্রিক হবে, ট্রান্সপারেন্ট হবে, ততই তার বিপদ এবং বিপত্তি কমে যাবে। আর এই বিষয়গুলোকে যদি ধামাচাপা দেওয়ার জন্য বিভিন্ন রকম অনুল্লেখ্য অপ্রয়োজনীয় বিষয়াদি সামনে আনা হয় এবং এগুলো নিয়ে মানুষ যদি খুব নাচানাচি করে, তাহলে আলটিমেটলি অ্যাজ এ নেশন বর্তমানে আওয়ামী লীগ সরকারকে দুর্নীতির নানা রকম অভিযোগ এবং দুর্নীতির যারা দানব তাদের যে তাণ্ডব, সেই তাণ্ডবে একেবারে রীতিমতো গলা চেপে ধরেছে এবং অনেক ক্ষুদ্র ক্ষুদ্র ঘটনা এত বিশাল আকার ধারণ করছে, যেটি চেষ্টা করলে আওয়ামী লীগ সামাল দিতে পারবে না ছোট ছোট ঘটনা দিয়ে। এখন এই মুহূর্তে বাংলাদেশে মানে 4-5 প্রকৃতির বিপর্যয়, পুরো 18 কোটি মানুষকে একেবারে রীতিমতো স্যান্ডউইচ বানিয়ে ফেলেছে। প্রথম সমস্যা অর্থনৈতিক, এবার এই যে কুরবানি হয়ে গেল, 2 শ্রেণীর মানুষের মধ্যে একটা বিভেদের দেয়াল তৈরি হয়ে গেছে। অঢেল টাকার মালিক কিছু মানুষ যারা 2, 3, 4, 5, 6, 7, 8টা গরু জবাই করেছে, এটাকে আমি কুরবানি বলবো না, তারা গরু জবাই করেছেন এবং গরুর রক্ত গায়ে মেখে দামি গরু কিনে সেলফি তুলে তাদের যে অর্থ এবং বিত্ত এটির কুয়াত দেখিয়েছেন। কিছু জেনুইন ব্যবসায়ী ছিলেন, তারাই কাজ করেছেন, আবার দুর্নীতিবাজদের একটা বিরাট অংশ এই কাজগুলো করেছেন, যেটি এবারের যে পবিত্র ঈদুল আজহার যে উৎসব এটিকে ম্লান করে দিয়েছে। অভাবী মানুষগুলো প্রতি বছরের মতো এবার আর গরুর মাংস পায়নি। মধ্যবিত্ত অনেক মানুষ কুরবানি দেয়নি, যারা একটা সময় আনাম একটা ছাগল দিত বা গরু দিত, তারা একেবারে ওয়াজিব, যেহেতু আল্লাহ এবং রাসূলকে যারা বিশ্বাস করেন, তারা 7 ভাগের 1 ভাগ গরু কুরবানি দিয়েছেন। 15 থেকে 20,000 টাকার মধ্যে তারা তাদের কুরবানি নিষ্পন্ন করেছেন। এর মধ্যে শত কোটি টাকার সম্পত্তির মালিক আছেন, যাদের অর্থবিত্ত আছে কিন্তু সঞ্চয় নেই, নগদ টাকা নেই, এখন সম্পত্তি বিক্রি করে তাদের কুরবানি দিতে হবে। এই মানুষও এবার 7 ভাগের 1 ভাগ গরু কুরবানি দিয়েছেন। সরকারের সাবেক সচিব থেকে শুরু করে সৎ আমলা এবং কামলা যারা আছেন, তারা কেউ কেউ এইভাবে 7 ভাগের 1 ভাগ কুরবানি দিয়েছেন, অনেকে কুরবানি দেননি। ফলে একটি হিসাবে দেখা গিয়েছে যে প্রায় 25 লক্ষ পশু কুরবানির হাটে এবছর বিক্রি হয়নি। এটা একটা সমস্যা, বুঝতে পারেন যে অর্থনৈতিক সমস্যা মানুষের কোথায় নিয়ে গেছে। দ্বিতীয়ত, সারা বাংলাদেশে সাপের ভয়, রাসেল ভাইপার, যেটিকে বাংলা ভাষায় চন্দ্র বোয়া বলা হয়, বিষধর একটি সাপ দীর্ঘদিন যাবৎ ছিল আমাদের দেশে। সাম্প্রতিক সময়ে এই সাপটি বিলুপ্তির পথে, আবার এই অল্প সময়ের মধ্যে সারা বাংলাদেশে সাপের আতঙ্ক বাড়ি ঘরে ঢাকা শহরে ছড়িয়ে পড়েছে এবং বলা হচ্ছে এই ঢাকা চলে আসবে, ঢাকা চলে আসছে, ঢাকার কাছাকাছি আসছে, সাভারে এসেছে, মানিকগঞ্জে এসেছে, এরকম নানা রকম কথাবার্তা। এই যে আতঙ্ক, এই আতঙ্ক মানুষকে পঙ্গু করে দিচ্ছে। অনেক মানুষ মানে এই